সাইন করার জন্য সহযোগিতায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে সিমস প্রকল্প নামে একটি প্রকল্পের মাধ্যমে প্রতারণার শিকার অভিবাসী কর্মী অভিবাসন প্রত্যাশী কর্মী আইনি সহায়তা দিয়ে আসছে। ইতিমধ্যে সিমস প্রকল্পের অধীনে প্যানেল আইনজীবীর মাধ্যমে বেশ কিছু সংখ্যক মামলার অগ্রগতি হয়েছে এবং বেশ কিছু সংখ্যক মামলা আপস মীমাংসাও হয়েছে। এই প্রকল্পের অধীনে আইনি সহায়তা দিতে গিয়ে আমরা কোনো ডকুমেন্ট রাখে না অথবা কোনো ডকুমেন্ট তারা দেয় না অথবা প্রতারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবেই তারা কোনো ডকুমেন্ট দেয় না। অনেক সময় কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা বিদেশ যাচ্ছে, কোন কাজে তারা বিদেশ যাচ্ছে সেই বিষয়টাও তারা অবগত নয়। যে কাজ তাদেরকে যে কাজ দিবে বলে নিয়ে যাচ্ছে সেই আমরা জানি আপনি বিদেশে যাবেন, আপনি খুবই ব্যস্ত, যেন আমি খুবই আনন্দিত যে আপনি আসলে প্রজেক্টের নামের মধ্যেই আসলে বর্ণিত আছে যে আসলে প্রজেক্ট থেকে আমরা কি চাচ্ছি। এই সিস্টেম মাইগ্রেশন সিস্টেমটাকে স্ট্রেনথেন করা, ইনফরমেটিভ করা, যেটাতে আসলে সবচেয়ে বেশি সমস্যা যে আমাদের অভিবাসী কর্মী যারা বিদেশে যান তারা তথ্য তাদের কাছে পর্যাপ্ত নেই। তারা কোথায় যাবেন, কিভাবে টাকা লেনদেন করবেন, বিদেশে যেই বা কিভাবে টাকাগুলো বুঝে নেবেন, তাদের রেমুনারেশন যা ওয়েজ, তাদের ওয়েজেসটা কিভাবে বুঝে নেবেন, এই ব্যাপারে তারা অবগত নন। এই জন্যই আমরা চেয়েছি এই প্রজেক্টের মাধ্যমে প্রধান উদ্দেশ্যই হলো যে তাদের এই মাইগ্রেশন সিস্টেমটাকে স্ট্রেনথেন করা, যাতে তারা কোনো রকমের প্রতারণার শিকার না হন এবং প্রতারণার যদি শিকার হয়েও যান তাহলে যেন বাংলাদেশে ফিরে বা ওই দেশে তারা যেন সঠিক বিচারটা পেতে পারে। এই পর্যায়ে আমাদের যে কাছে যে অভিযোগগুলো আসে এবং আমরা যে কোর্ট কেসগুলো করি, এখানে বিএমইটিতে সাবমিট করার পাশাপাশি যে আমরা কোর্ট কেসগুলো আমরা করেছি এবং আপনারা গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটির কথা ইতিমধ্যে শুনেছেন, সেখানেও কিছু আপস মীমাংসার মাধ্যমে আমাদের ওরা রেমেডিটা পায় আইনগত সহায়তার জন্য। যেগুলো আমাদের কাছে আসে সেগুলো আমরা যে কোর্ট কেস করেছি আমাদের প্যানেল আইনজীবীগণের মাধ্যমে সেগুলো পরিচালিত হয় এবং ওনারাই এই মামলাগুলো পরিচালিত করেন। এখানে আমাদের একজন অভিবাসী কর্মী আমার বাংলাদেশ আবার আমার নিজের অভিজ্ঞতা আমি চলে আসি, অনেক কষ্ট করার পরে বাংলাদেশ চলে আসি। আসার পরে আমাদের বাড়ি ছয়গ্রাম, বুড়িচং থানা ছয়গ্রাম, কুমিল্লা জেলা বুড়িচং থানা। আসার পরে আমাদের কোনো সারা শব্দ নাই, তো আমি আবার মাধ্যমে মামলা করার পরে কিছুদিন আগে এসে আমাদেরকে একটা মানে জামিন নেওয়া হবে, মানে শেষ করবে, নিষ্পত্তি দেওয়া হবে, বলে আপস করা হবে। আপস আর কোনো আমি সারা পাইনি। ওরা আজকে পর্যন্ত বসছে, আমার 3টা বাচ্চা, সেই পর্যন্ত আমার কোনো এবিলিটি নেই চলার মতো। এই আশা নিয়ে আমি এই জায়গায় আসি। তাই আইন যদি আমাদেরকে সহযোগিতা করে আমি এই আশা নিয়ে বক্তৃতা সমর্থন নিই। আসসালামু আলাইকুম। করতে হয় অথবা আর যে বিষয়গুলি তৈরি করলে কন্ট্রাক্ট করলে যেগুলি তাদেরকে পরবর্তীতে ধরা যাবে, এই বিষয়গুলো তাদের মধ্যে আমার অ্যাওয়ারনেস। তো এটা আমার পরামর্শ থাকবে, অ্যাওয়ারনেস বাংলাদেশ ভিত্তি করা যায়। অনেক মানুষ জানে না, শুধু মানে মিথ্যা প্রলোভনে বিশ্বাস করে হচ্ছে দেশের বাইরে যাচ্ছে। এই ছিল আমার পরামর্শ আর কি। আসসালামু আলাইকুম। 12 লক্ষ টাকা নেওয়া হয়েছে আর কি। এইটা আমরা মামলা করেছিলাম। মামলা করার পর এটা এফআইআর হয়। এফআইআর হওয়ার পরে একজন আসামি অ্যারেস্ট হয়, 2জন আসামি অ্যারেস্ট হয়। হওয়ার পরে একটা ভালো একটা অ্যামাউন্ট আমরা পেয়েছি। আর যেই মামলাগুলো আসলে কোর্ট তদন্ত দিয়ে থাকে, আমার একটা বিষয় হচ্ছে আসলে স্যার এখানে আছেন, আমাদের জুডিশিয়ারিতে কেন জানি মানে মামলার ফাইলিং করলেই 95% কেসই ইনভেস্টিগেশনে দেওয়া হয়। এখন ইনভেস্টিগেশনে যে দালাল বা সাব এজেন্ট তারা জানার পরে তখন ওরা তার সাথে যোগাযোগ করে
যোগাযোগ করে পরবর্তীতে মামলাটা সেটেল করেছেন, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পেয়েছে ডিসপোজাল। সেই ক্ষেত্রে আমরা সিমস প্রকল্প মাঠ পর্যায়ে যে বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি যে আপনি যখন সমস্যায় পড়ে যাচ্ছেন তারপরে এসে আপনি অভিযোগটা কিন্তু করছেন আপনার সেই আপন মানুষের বিরুদ্ধে। তাইলে যে মানুষটার মাধ্যমে আপনি যাচ্ছেন হয়তো অনেক সময় উনি চায় না আপনাকে সমস্যায় ফেলতে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে আসলে জমা দিয়ে আসো। তো সেক্ষেত্রে যখন ওরা প্রতারণার শিকার হয় তখন যখন মামলা করতে যায় তাদের কোনো ঠিকানা তারা জানে না, এবং ব্যাংকের কাছে আমরা অনেক সময় বলি যে আপনি একটু কষ্ট করে ব্যাংকে যান, গিয়ে একটু জেনে আসতে পারেন এই অ্যাকাউন্টটা কার। সেক্ষেত্রে আসলে ব্যাংক কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করবে না। সেই কারণে আমরা তাদের একটা মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। কম হয় সেইটা আগে থেকে শুরুতেই যাতে বিদেশে যে যাচ্ছে তাকে আগে অ্যাওয়ারনেস দেওয়া, আসলে অ্যাওয়ারনেস দিতে পারে এরকম অ্যাওয়ারনেসের কাজ চলছে, অনেক এনজিও করে বা অনেক প্রতিষ্ঠান করছে। আসলে এটা আস্তে আস্তে একসময় হবে, এটা তাদেরকে আরে অ্যাওয়ারনেস দেওয়া লাগবে বাইরের কান্ট্রি বলতে ইন্টারন্যাশনাল বা যারা বিদেশে যারা আছেন অন্যান্য উন্নত কান্ট্রি, ওরকম যদি আমরা হতে পারি তাহলে আমাদের এই ঝামেলা এখানে দাওয়াত দেওয়ার জন্য। আমি এতক্ষণ ধরে অনেকের বক্তব্য শুনলাম, আমার কাছে যেটা মনে হয়েছে আমরা এখানে যারা পার্টিসিপেন্ট আছি সকলেই হলো সমস্যা হওয়ার পরে কিভাবে সলভ হবে এই জাতীয় বিষয়গুলোই আমরা আসলে আলোচনা করতেছি। সমস্যা না হওয়ার জন্য কি করা যায় সেরকম আলোচনাটা আসলে কমই আসতেছে। তো আমাদের অ্যাডভোকেট সাহেব যে প্রশ্নটা করেছেন সেটাই আমি শুরুতে একটু অ্যাড্রেস করি। আসলে আমাদের যারা গ্রাহক, ব্যাংকের যারা গ্রাহক, ব্যাংকের গ্রাহকদের যে কোনো ইনফরমেশন আমাদের কাছে আমানত। আমরা ব্যাংকের এক্সিস্টিং রুল, দেশের রুল বা নিয়ম কানুন অনুযায়ী আমরা কোনো গ্রাহকের কোনো ঠিকানা, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি তৃতীয় কোনো পক্ষের কাছে আমরা দিতে পারি না। যখন আমরা আমাদের খোঁজ খবর নেই দেখি যে আলটিমেটলি সে প্রতারণার শিকার হয়েছে। এখন এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবস্থা নেই, মানে ব্যবস্থা বলতে আমরা তাদের যাওয়ার আগে তাদেরকে বলি যে আপনার কন্ট্রাক্ট পেপার আছে কিনা, আপনি তাকে যে টাকা দিচ্ছেন এরকম কোনো এভিডেন্স আছে কিনা। এখন শুনেছি এবং আমার অফিসের কর্মকাণ্ড সম্পর্কে একটু বলার চেষ্টা করব। আমি যদি প্রথমে আদালতের কথা বলি, আমি আদালত থেকে গত 1 বছরে প্রায় 54টার বেশি অভিযোগ তদন্তের জন্য পেয়েছি। আমার কাছে সম্ভবত 7টা বা 8টা তদন্ত পেন্ডিং রয়েছে, বাকি তদন্ত রিপোর্টগুলো আমি ফেরত করতে পেরেছি। এখানে আমাদের আসলে ব্লেম গেম না বা কাউকে ডিফেন্স করাও না, আমরা চাই মানুষরা যাতে প্রকৃত তার সেবাটা পায়, একজন ভিকটিম যেন উপকৃত হয়। আমরা বিভিন্ন সময় তদন্ত রিপোর্ট, মানে আমি তদন্ত করতে যে ডেটা পেয়েছি 4 বা 5 বার শুনানি করতে হয়, সেটার জন্য আমাকে অনেক বেশি সময় দিতে হয়, এবং আমি আলটিমেটলি টার্গেট থাকে যে আমি একটা বের করে নিয়ে আসতে চাই। এই জন্য আমাদের বিজ্ঞগুলো যারা মানে আমরা কেসগুলো ফাইল করি, আমাদের লয়ারের মাধ্যমে সাধারণত আদালতে একটা মামলা ফাইল হচ্ছে, আমি আদালতের ভাষাগুলো ভালো বলতে পারবো না যেহেতু আমি আইনি স্টুডেন্ট না। তো দেখা যায় যে আমরা একটু কাল্পনিক কিছু তথ্য মানে এর মধ্যে ঢুকাই দিই। হয়তো সে 4 লাখ টাকা দিয়েছে, আমরা এটাকে বলা হচ্ছে না সে পালিয়ে গেছে, অর্থাৎ তার লাশটাই গুম করে ফেলা হয়েছে। আবার কোনো এক জায়গায় হয়তো কাউকে হয়তো জাস্ট একটু ধমক দেওয়া হয়েছে, বলা হচ্ছে তাকে মেরে ফেলার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে। এই কারণে আসলে ইনভেস্টিগেশনের নিডটা হয়, সেটা আপনারাও জানেন। ইনভেস্টিগেশনের যে জায়গাগুলোতে প্রবলেম আছে আপনাদের পক্ষ থেকে একজন থাকতে পারে। থাকতে হয় কি কারণ জানি, আমি যদি ইনফরমেশন ভুল না করি, ওয়ান্টেড বাংলাদেশের ম্যান পাওয়ার মনে হয় কুমিল্লা থেকে যায়। 10 লাখ গিয়েছিল গত বছর, 1 লাখ সম্ভবত প্রায় কুমিল্লা থেকেই গিয়েছিল। এই রিলেটেড মামলা কিন্তু প্রচুর। এই সিজিএম স্যারের পারমিশন নিয়ে ওখানে আপনি চাইলে পুলিশ বেসিসে মিটিংয়ে যদি থাকেন, ওখানে সব জেলার সব উপজেলার থানার ওসিরা থাকেন, আমাদের সব ম্যাজিস্ট্রেটরা থাকেন, তাহলে হবে কি আপনাদের কাজটা আরো বেশি ইজি আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় বলবো, যেটা আমাদের দুজন সমস্ত ব্যাংক ম্যানেজার সাহেবরা বলেছেন, যে আদালতের একজন বলেছেন মিস্টার আজিজুল হক, যিনি আদালতের আদেশ অনুযায়ী যে ব্যাংক ডকুমেন্ট দেওয়া, এটা আসলে ওনার জব, যে রেসপন্সিবিলিটি এটা ওনাকেই করতে হবে স্বাভাবিকভাবে। এই ক্ষেত্রে আসলে ইনভেস্টিগেশন বা তদন্তের জিনিসটা চলে আসে, যে এই যে সিক্রেসিটিটা, এটা ছাড়া তো আসলে কোর্টের আইডেন্টিফাই করার সুযোগ নেই। সেই কারণে ইনভেস্টিগেশন যে অফিসার, সে হয়তো কোর্টের পারমিশন নিয়ে এটা চাইতে পারে, যেটা দেখা যায় যে এটা ছাড়া আসলে দেওয়াটা সম্ভব না। কারণ আমি যতটুকু জানি, এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা কিন্তু বিএনডব্লিউএল এর পলিসি অ্যাডভোকেসির কারণে এগিয়েছে। আমি একটা মিটিংয়ে ছিলাম স্টুডেন্ট লাইফে, সম্মানী দিয়ে কিন্তু ওনাদের পক্ষে একটা মামলা নিয়ে এত ডিপ পড়াশোনা করার মতো সুযোগ নেই।
এটা তো আসলে প্রবণ কাজ বা ভলান্টারি কাজ। এই ক্ষেত্রে বলবো যে এই কাজটা আসলে আপনাদের কষ্ট করে করতে হবে, বিশেষ করে যারা আজকে আমাদের বিজ্ঞ লার্নাররা আছেন। আপনারা যদি, যেহেতু এটা একদম ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ যদিও আমি বলি, আপনারা যদি এই মামলাগুলোর ক্ষেত্রে একটু কষ্ট করেন, আশা করি একটা চেঞ্জ আসবে। আর আমরা স্যার এই সেবাটা কিন্তু বিদ্যমান থাকবে, অটুট থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এখন আমরা সব শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমি আমার সভাপতির ভাষণ, সভাপতির বক্তব্য দিবেন আমাদের বাংলাদেশ জাতীয় মহিলা সমিতির সম্মানিত সদস্য, এক্সিকিউটিভ কমিটির সদস্য অ্যাডভোকেট জাকিয়া আনার কলিয়া। জি, আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে কি ক্লোজিংটা থাকে কি সবকিছু বলা শেষ, বলে বলে হইয়াও হইল না শেষ। আমি ঠিক সেজন্যই আছি। যাই হোক, তো মেইন কথা হলো আমি কাউকে অ্যাড্রেস করলাম না, আমাদের চিফ গেস্ট ছিলেন শাফায়েত সালাম স্যার। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো এখানে আমরা দারিদ্রতার কারণেই কিন্তু আমরা বিদেশ যাওয়ার জন্য খুব বেশি উদ্গ্রীব হয়ে যাই। তখন আমরা খেয়াল করি না যে এখানে একটা মানে সরকারি সংস্থা আছে, যেখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে, যেখানে অ্যাওয়ারনেস আছে, সবকিছু এগুলো কিন্তু আমরা ট্রেনিং করি, করেও কিন্তু গোপনে গোপনে গিয়ে পাশের বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সাথে যোগাযোগ করে, আরে দূর সরকারিভাবে দেরি হবে, তুমি আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। এই যে জিনিসটা, এটা কেন? এটা আমাদের দারিদ্রতার কারণেই কিন্তু সত্যিকার অর্থে কাজ করে, তাগিদ কাজ করে। তো আমরা এটাকে প্রফেশনটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ভলান্টিয়ারি প্রফেশন। কিন্তু সব আইনজীবী কি পারিশ্রমিক পায় না। আমরা সত্যিকার অর্থে মানসিকতা তাই আমরা সেভাবেই কাজ করি। তো আমার মনে হয় সবাই প্রত্যেকটা জায়গা থেকে সবাইকে অ্যাওয়ারনেস করা, অতএব এটা সাফল্য অনেকখানি, এবং আপনাদের সহযোগিতার কারণে এই সাফল্য আমাদের এসেছে। আমরা আশা করছি সিমসের উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই উন্নতি, এবং পরবর্তীতে আমরা আরো দুটো প্রজেক্ট পেয়েছি, সেটা হলো চাঁদপুর এবং কক্সবাজার। আশা করছি সেখানেও আমরা এভাবেই কাজ করতে পারবো, এবং আপনাদের এই সহযোগিতার জন্য সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। আমাদের সময় হয়ে গেছে, আমি আর সময় বাড়াতে চাই না। সবাই আল্লাহ হাফেজ।